নীতিবাক্য শোনাই, নিজেরা আয়ত্ত করি, এগুলো নীতিবাক্যের মধ্যে পড়ে গেছে। এগুলো আসলে বাস্তবে মানে বাস্তবতার কোনো মিল এর সঙ্গে নেই। যে চাঁদাবাজে কোনো দল নেই, সন্ত্রাসী কোনো দল নেই, প্রত্যেক দলই সন্ত্রাসী লালন পালন করে। বিশেষ করে বুর্জুয়া, মানে আমাদের তো বুর্জুয়া শাসন ব্যবস্থায় তো চলমান, তার মধ্যে শাসক গোষ্ঠী বলতে আমরা আওয়ামী লীগ বিএনপিকে বুঝি। তারা চাঁদাবাজদের প্রশ্রয় দিয়েছে সবসময় এবং সন্ত্রাসীদেরকেও একটু উন্নত হয়। এটা তো বুর্জুয়া গণতন্ত্র। বিএনপি হোক বা বিরোধী দলের কোনো কর্মসূচি থাকুক বা সেই ছাত্র আন্দোলন 2018 সালে সব জায়গায় হেলমেট বাহিনী লাফিয়ে পড়েছিল। হ্যাঁ, এখন সেই হেলমেট বাহিনীর বিরুদ্ধে বিষয় কি বলা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ওরা গুপ্ত শিবির ছিল, গুপ্ত জামাত ছিল। আচ্ছা ধরে নিলাম গুপ্ত জামাত ছিল, গুপ্ত শিবির ছিল, তখন যে হেলমেট বাহিনী যেসব অপকর্ম করছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি কেন? তখন তো মানুষ জানতো যেগুলো ছাত্রলীগ বা যুবলীগের নেতাকর্মী, হ্যাঁ, তারা এগুলো করছে, তখন কেন থামায়নি যে না এগুলো করা যাবে না? এখন সেই হেলমেট বাহিনী যখন সারা বাংলাদেশে মানে আলাদা একটা কালচার তৈরি করলো, এখন বলা হচ্ছে যে ওটা ছাত্রলীগ যুবলীগ ছিল না, ওগুলো গুপ্ত শিবির বা গুপ্ত জামাত ছিল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে হেলেনাপা বললেন যে সন্ত্রাসী কোনো দল নেই। আচ্ছা দল নেই, তা ধরেন দল নেই, তাহলে নির্মূল করেন, কোনো সমস্যা নেই। আমরা যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হলো তার আগে 5 আগস্টের পর থেকে সারা দেশে তুমুলভাবে চাঁদাবাজি হয়েছে, মপতন্ত্র কায়েম হয়েছে, হ্যাঁ, আরও অন্যান্য অপকর্ম ঘটেছে। এই চাঁদাবাজির অভিযোগ কার বিরুদ্ধে বেশি ছিল? চাঁদাবাজির অভিযোগটি বিএনপির বিরুদ্ধে ছিল। জামাতের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ তো ছিলই, দখলদারিত্ব কিংবা প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগ ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই চাঁদাবাজিটা দেখা গেছে বিএনপির ক্ষেত্রে, যেটি বাস্তবতা। আবার এটিও সত্য কথা যে বিএনপির হাইকমান্ড থেকে, আজকে যিনি প্রধানমন্ত্রী তখন তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, তার পক্ষ থেকে একেবারে স্ট্রিক্টলি অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে 7,000 বা 8,000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা হাততালি দিলাম, আমরা অভিনন্দন জানালাম, আমরা সাধুবাদ জানালাম। লাভের লাভ কি হয়েছে? আবার তাদেরকে ফেরত নিয়েছে। যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে আবার ফেরত নিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেভাবেই হোক, আপনি যেভাবেই বলুন না কেন, তাদেরকে সসম্মানে দলে ফেরত নিয়েছে। লাভ তো কিছু হয়নি। যেখানে আমি বলবো জামাত অনেক লাভবান হয়েছে। জামাত এটাই চাইছিল যে বিএনপির যে ভাবমূর্তি এই চাঁদাবাজির কারণে যেন একবারে ধূলিসাৎ হয়ে যায়, ধুলার সাথে মিশিয়ে যায়। আপনি খেয়াল করে দেখুন, তখন বিএনপি যেখানে তার দলীয় নেতাকর্মীদের বহিষ্কার করছে, তারেক রহমান সাহেব বহিষ্কারের নির্দেশ দিচ্ছিলেন, সেখানে ইউনূস সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তারেক রহমান সাহেব তখন একথাও বলেছেন যে আপনারা তথ্য প্রমাণ পেলে যে কাউকে অ্যারেস্ট করেন, সে যদি আমার দলের নেতাকর্মী হয়ে থাকেন গ্রেফতার করুন। গ্রেফতার কিন্তু করেনি। কেন করেনি? তখন তো সোনাই সোহাগা ছিল, জামাত ডক্টর ইউনূস এনসিপিরা তো সোনাই সোহাগা। ইচ্ছাকৃতভাবে আপনি দেখুন যে দেখা যে কজন চাঁদাবাজ আটক হয়েছে ওই 1.5 বছরে, হয়নি। যেগুলো প্রত্যেক বিষয়ে অর্থ বলছি, বিএনপি কিন্তু তার জনপ্রিয়তা হারিয়েছে, এটি বাস্তবতা এই চাঁদাবাজির কারণে। জামাত ওইখানে গেইন করেছে, জামাত এটাই চাইছিল। এবং এই যে নির্বাচন দেরিতে হোক কেন চাইছিল? অনেকগুলো ডিজাইন ছিল। এবং এখনো সারা বাংলাদেশে নামে বেনামে যে চাঁদাবাজ বিরোধী মাদক নির্মূল করতে হবে, উনি মাদক নির্মূল করতেন না। মানে অদ্ভুত এবং উদ্ভট সব কথাবার্তা। সো রন্ধ্রে সমাজের রন্ধ্রে দুর্নীতি যেমন আওয়ামী লীগের সময় ছিল, এই সরকারের নিশ্চয়ই এই মুহূর্তে আমি দুর্নীতির বিরুদ্ধে মানে দুর্নীতি বিষয়ে কিছু বলতে পারবো না, কেবলমাত্র 1.5 মাস বয়স হয়েছে। কিন্তু ভাই আপনি হাটে ঘাটে যান না, পানের দোকানে পর্যন্ত চাঁদাবাজি হয়েছে গত 1.5 বছরে। হয়তো এখন এসে সেটি কিছুটা কমেছে। আমি আপনাকে বলি 50 কোটি, ফোন দিয়ে বলেছে 50 কোটি টাকা দিতে হবে, 80 কোটি টাকা দিতে হবে, 100 কোটি টাকা। আরে 100 কোটি টাকা গায়ে ভার নেই, 50 কোটি টাকা গায়ে ভার নেই। এই যে এনসিপি নেতারা বাসুর মানে নাক টিপে দুধ বেরোয় ওই ইউনূস সরকারের সময়, তারা তো 50 লাখের নিচে দেন দরবারই করতো না। আমাকে এক ব্যবসায়ী টকশোতে বলেছিল যে 2 কোটি টাকার নিচে তারা চায় না। আমি তো কম বললাম, তাই না ভাই? এখন বিষয় হচ্ছে ওই সব কথা বলে লাভ নেই। আর যেটা লিখেছেন ওটা পুলিশের ভাষ্য, হয়তো সাক্ষাৎ যে এর মধ্যে অর্ধেকই হচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। আপনার কোনোটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, আপনাকে মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা এমনভাবে জড়িয়ে রয়েছে। এটা কি বলা যায়, এটা ওই যে বলা না দুর্বৃত্তায়ন, রাজনৈতিক ক্ষেত্রে বিচার ব্যবস্থার একটা সংস্কার অবশ্যই। এই যে হাদি হত্যাকাণ্ডের যেই যাকে অভিযুক্ত করা হয় মূল আসামি হিসেবে ফয়সালকে, হ্যাঁ, সেই ফয়সাল নাকি ছাত্রলীগ করতো। তো ছাত্রলীগ যদি করেই থাকে, তার আবার অন্য তার নামে যেসব মামলা ছিল, সে ইউনূস সরকারের সময় জামিন পেলে কেন? আমি যে 3 মাস কারাগারে থেকে এলাম, আপনি দেখুন না, এখনও তো পিডব্লিউ মামলা যাচ্ছে। পিডব্লিউ সম্বন্ধে আপনার ধারণা আছে? মানে পেন্ডিং ওয়ারেন্ট। হ্যাঁ, আওয়ামী লীগের সময় দেখেছি জঘন্যভাবে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে, জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে আবার জেল গেট থেকে সোন অ্যারেস্ট করা হয়েছে, হ্যাঁ, অন্য মামলায় দেখে। এখন এগুলো হয়, এখন হচ্ছে ভয়ঙ্কর।
ইউনূস সরকারের সময় হয়েছে, সেই ধারাবাহিকতা এখনো চলছে। আমি বলছি না যে এই বিএনপি সরকার আসার পরপরই শুরু হয়েছে, আমি বলছি বিএনপি সরকারের সময়ও সেই ধারাবাহিকতা এখনো রয়েছে, ওইভাবে মানে হয়তো ওইভাবে নয়, ওই হারে নয়। মানে আমি আপনাকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলি। আচ্ছা, হয়তো সাথে সাথে এলো, আবার আমার আত্মীয় পরিজনের সঙ্গে কন্ট্যাক্টে যাচ্ছে যে 10 লাখ দিতে হবে, না দিলে কিন্তু আমি নতুন মামলা দিচ্ছি। যার টাকা আছে সে দিচ্ছে, যার টাকা নেই সে দিতে না পারে তার নামে মামলা যাচ্ছে। তাও ভালো যদি সাথে সাথে যায়, 10 দিন 15 দিন 25 দিন পর্যন্ত মামলার জন্য ওয়েট করা হচ্ছে। আপনার জামিন হয়েছে, আপনাকে জামিন দিচ্ছে না। মানে আপনি বুঝতে পারছেন কতটা মানবাধিকার লঙ্ঘন। আইনে তো আছে, আইন এটাই বলে যে জামিনের পরে 1 সেকেন্ড, মানে বেল বন্ড জেল গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড আপনাকে আটকে রাখার অধিকার কারণ নেই। সেখানে আপনি 10 দিন 15 দিন 20 দিন রাখা হচ্ছে উইদাউট এনি কেস। বেল বন্ড যাওয়ার আগে আবার দেখা যাচ্ছে সোনার দেখা যাচ্ছে, ওটা তো হচ্ছে, তাও ভালো, তাও আমি বলছি মানে কথা বলছি, তাও ভালো। কিন্তু আপনাকে এখনো চলছে, এখনো মামলা যাচ্ছে, যারা মাসের পর মাস জেল খাটছে। আচ্ছা, আওয়ামী লীগের সময় এক একজনের নামে এই যে আপনি মোয়াজ্জেম হোসেন আলাল ভাই বলুন বা হাবিবুর নবী খান সোহেল বলুন, এক একজনের নামে 450-400 মামলা কোর্টের বারান্দাতেই তাদের গেছে। আমি এগুলোর পক্ষে সাফাই গাইছি না, বরঞ্চ অবশ্যই সমালোচনার জায়গা থেকে বলছি যে কোর্টের বারান্দাতে তাদের বছর কেটে গেছে জামিনের জন্য আবেদন করতে করতে, হাজিরা দিতে দিতে। আর এখন কি হচ্ছে, মানে এখন মানে ইউনূস সরকারের সময় কি হয়েছে, সেটি ধারাবাহিকতা এখনো চলছে। এর দায়ভারও কিন্তু বিএনপির কাঁধে গিয়ে পড়বে। এবং অনেকে বলেন যে একটা ইউনূস সরকারের একটি অংশ ঘাপটি মেরে বসে আছে, এটা তো সত্যি কথা। আর যদি সেইগুলো পরিষ্কার করতে না পারে, তা আমি বলবো যে অবশ্যই ইউনূস সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে এখন বিএনপিও ঐক্যবদ্ধ। এই কথা বলার ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। অবশ্যই এই অমানবিক বিষয়গুলো স্পেশালি অ্যাড্রেস করতে হবে, নচেত দায়ভার তো বিএনপি এড়াতে পারবে না। আমি একটু আরেকটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আমরা 1/11 পরিকল্পনাকারীদেরকে আমরা এখন দেখছি যে তারা আটক হচ্ছেন, অনেকেই ধরাছোঁয়ার বাইরে আছেন। সাকাত কাউসার, কি হচ্ছে এখন? দেখুন, আসলে 1/11 কুশীলবরা এখন কি অবস্থায় আছে? 1/11 আমাদের জাতির ইতিহাসে, আমাদের দেশের ইতিহাসে একটা অন্যতম চাঞ্চল্যকর বলি, অথবা আপনার যেভাবেই না, খুবই একটা জঘন্যতম একটা ঘটনা ছিল, যেখানে রাজনীতিবিদদের যেভাবে চরিত্র হনন করা হয়েছে 1/11 মানে আপনার ওই ঘটনা ঘটিয়ে। এটা বাংলাদেশের ইতিহাসে একটা সারা জীবন এটা একটা মানে কালো অধ্যায় হিসেবে থাকবে। এখানে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত প্রধানমন্ত্রী হাসিনা সহ যেসব রাজনীতিবিদদের আটক রেখে তাদের চরিত্র হনন করা হয়েছিল, এটা আসলে জঘন্যতম বিষয়। এখন যারা এগুলা করেছিল মানে গণমাধ্যমগুলোতে প্রেস রিলিজ পাঠিয়ে মানে রিপোর্ট করাতে, তখন আমি অন্য একটা গণমাধ্যমে ছিলাম, আমি তো দেখেছি যে রাত্রেবেলা এসে প্রেস রিলিজ আসতো, একটা লিখে নিয়ে আসতো, এটা ছাপাতে হবে, শপথকের কোনো কথা নাই, বার্তা নেই, কী করতে হবে, ছাপাতে হবে, নাইলে পরে ওরা যেত না। তো এইগুলো ঘটনা, এগুলো গণমাধ্যমের ঠুটি চাপা যাকে বলে, এটা আমরা 1/11 সময় দেখেছি। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, মানে কথা নাই, বার্তা নাই, মানে যেভাবে হাতিয়ে নেওয়া হয়েছে, যা এটা আসলে এখন এটা ভালো যে আসলে মানে দেশনায়ক মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এরকম মানে উনি কোনো বাধা দেন নাই, অবশ্যই বাধা দেন নাই। এজন্যই কি বলবো, আইন প্রয়োগের সংস্থা এরকম ইনিশিয়েটিভ নিতে পারছে, অভিযান চালাতে পারছে, এরকম প্রভাবশালীদের তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে পারছে। আর সবচেয়ে বড় কথা আরেকটি জিনিস দেখেন যে আসলে এই যে মাসুদউদ্দিন চৌধুরী অ্যারেস্ট হয়েছেন, ওনার নামে 11টা মামলা, আজকের তো না, ওনার নামে মানব পাচারের 5টা মামলা, ওনার নামে হত্যা মামলা। এমন তো না যে আপনার তারেক রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করার পরে ওনার নামে মামলা দিয়েছেন, আবার রাইট? কিন্তু অনেকদিন ধরে মামলা চলছে, ওনার মানি লন্ডারিং মামলা চলতেছে, দুদকে ওনার নামে তদন্ত চলছে, দুদক তো ওনার নামে ষড়যন্ত্র দেখাবে। এটা তো আজকে না, এটা তো 12 তারিখের পরে কিন্তু না, এটা অনেক আগে থেকেই মামলা চলছিল। ওনার তো অনেক বুকের পাটাতে, হয়তো উনি মনে করেছিলেন যে এখনো উনি সেই প্রভাবশালী রয়ে গেছেন, উনি যেহেতু একটা পরিবারের কোনো না কোনোভাবে আত্মীয়, হয়তো উনি মনে করেছেন যে আবার ওই রিলেশন ইউজ করে আবার উনি আবার আইনের কাঠামো থেকে অথবা মানে আইনের প্রয়োগ থেকে উনি বাইরে থেকে যাবেন। কিন্তু এটা ভালো লেগেছে, অনেক জনগণই তো খুব খুশি হচ্ছে। আমি দেখলাম যে প্রত্যেক নিউজ আসছে, অনেকে সাধারণ জনগণ যায় 4 টেবিলে অনেকেই করছে, তারা বাংলাদেশকে কলঙ্কিত করেছিল, বাংলাদেশের রাজনীতিবিদদের, সহজ সরল মানে ভদ্র রাজনীতিবিদদের যেভাবে নোংরা কালিমা লেপন করে দিয়েছিল, তাদেরকে এইভাবে আইনের আওতায় নিয়ে আসা অনেকে কল্পনাই করতে পারে নাই। 17 বছর তো রাজার হালতেই ছিল, উনি আইসা জাতীয় পার্টির এমপি হয়েছেন। আওয়ামী লীগের টিকিট কেটে চেয়েছিলেন, আওয়ামী লীগ দেয় নাই, পরে জাতীয় পার্টি তাকে মানে নমিনেশন বলা হয় যে হচ্ছে শেখ হাসিনাই তাকে জাতীয় পার্টিতে পাঠিয়েছিলেন। এটা হয়তো এটা তো সবাই, আমি বলার কেউ না, এটা তো অনেকেই জানেন। এখানে আপা